হ্যালো এভরিওয়ান, আজকে আমি এক্সপ্লেন করতে যাচ্ছি মনস্টার সিরিজের পার্ট 25। আগের পর্বগুলো আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। গত পর্বের শেষে আমরা দেখেছিলাম যে লি এবং বস একটি জায়গায় দেখা করতে আসে। পেনি ও তার অ্যাসিস্ট্যান্টের প্ল্যান অনুযায়ী তারা বন্দুক তাক করে দাঁড়িয়েছিল বসের দিকে, কিন্তু হঠাৎ সে তার লক্ষ্য পরিবর্তন করে লির দিকে বন্দুক তাক করে। এই পর্বে দেখানো হয় আসলে অ্যাসিস্ট্যান্ট বসের দিকে বন্দুক তাক করেছিল, কিন্তু এই বিষয়টা খেয়াল করে লি। সে বন্দুকের লেজার পড়তে দেখে ফেলে আর ট্রিগারের চাপও সে শুনে ফেলে, কারণ আমরা তো জানি যে লিয়ের কান কতটা শার্প ছিল। লি বুঝতে পারে এখানে কোনো ঝামেলা হবে, যার কারণে সে বসকে ওই জায়গা থেকে সরিয়ে নিজের উপরে গুলিটা নিয়ে নেয় আর তার মাথার সাইড দিয়ে গুলিটা ছুড়ে বেরিয়ে যায়। লি বেহুশ হয়ে যায়। সবাই মিলে লিকে গাড়ির দিকে নিয়ে যায়। আর অন্যদিকে আমাদের পেনি ও তার অ্যাসিস্ট্যান্টকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট রাগে ওই গাড়ির গ্লাসে শুট করে ফেলে। পেনি তাকে আটকানোর চেষ্টা করে। এখানে সে আরেকটি টুইস্ট রিভিল করে। সে বলে যে এখানে মারতে পারি নাই তো কি হয়েছে, আমি গাড়ির মধ্যে একটি বম ফিট করে রেখেছি, এটা দিয়ে কাজ না হলে এখনই আমি বম ব্লাস্ট করে দিব আর তারা সবাই এখানে মারা যাবে। পেনি তার অ্যাসিস্ট্যান্টকে বলে এমনটা করো না, কারণ গাড়িতে লিও আছে, লিয়ের কোনো কিছু হয়ে যেতে পারে। অ্যাসিস্ট্যান্ট রাজি হয় না। সে যখনই রিমোটে চাপ দিতে যাবে পেনি তার হাত থেকে রিমোটটাই ফেলে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই সে রিমোট খুঁজতে থাকে আর পেনি বসকে ফোন করে বলে যে বস, আপনারা তাড়াতাড়ি গাড়ি থেকে বেরিয়ে যান, কারণ গাড়িতে বম রাখা আছে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট রিমোটটি খুঁজে বের করে নেয়। পেনি তার উপরে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। পেনি বলে তুমি যদি রিমোটের বাটন চাপো তাহলে আমি তোমাকে গুলি করে মেরে দেবো। পেনির অ্যাসিস্ট্যান্ট বলে যে আমি তো আমাদের ভালোর জন্য এটা করছি বলে রিমোটের বাটনে চাপ দিয়ে ফেলে। পেনিও সাথে সাথে তাকে গুলি করে মেরে দেয়। তখন আমরা দেখতে পাই যে গাড়িতে আগুন জ্বলছিল, তার মানে লিয়েরা কোথায় আছে। পরবর্তীতেই আমরা দেখতে পাই যে তারা সাথে সাথে নেমে গিয়েছিল, গাড়ির পিছনেই তারা লুকিয়ে আছে। পেনি তাদেরকে কল করে বলে যে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে মেরে দিয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে মারতে চেয়েছিল, যার কারণে লির গুলি লেগে লির অবস্থা খারাপ হয়ে গিয়েছে। বস তো শকের উপর শক খেতে শুরু করে। বস বলে যে শহরের বেস্ট ডক্টর আমার বাসায় আসতে বলো এবং তুমি এমনভাবে নিউজ ছড়াবে যে লি মারা গিয়েছে, লি আর বেঁচে নেই। আমি তো চিরাগের উপর অনেক বেশি বিশ্বাস করেছিলাম, কিন্তু সেও আমাকে ধোঁকা দিল। সে তো যে সাথে মিলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আর তোমরা এমনভাবে কাজ করো যাতে সবাই বিশ্বাস করে লি মারা গিয়েছে, আর এটা সবাইকে বিশ্বাস করতে হবে। একটি লাশের ব্যবস্থা করো। এখানে আমরা লিকে দেখতে পাই যার গুলি ছুটে গিয়ে লেগেছিল, যার কারণে সে বেঁচে যায়। অন্যদিকে পেনি বসের বাসায় চলে আসে এবং বসকে বলে যে আমার অ্যাসিস্ট্যান্ট এইসব, হয়তো ওই ব্লুপ্রিন্টের জন্য সে এইসব করেছে, না হয় সে যে সাথে মিলেছিল। তখনই এখানে ডক্টর চলে আসে। ডক্টর এসে বসকে বলে যে লিকে তো বাঁচানো গেছে, কিন্তু লি কুমায় চলে গেছে, এখন তার হুশ কোন দিন ফিরবে এটা আমরা কেউই বলতে পারি না। অন্যদিকে আমরা জিনা এবং তার ফ্রেন্ডকে দেখতে পাই যারা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখনই তারা টিভি নিউজে দেখতে পায় যে লি এবং রোশনি মারা গিয়েছে। এই নিউজটা দেখে অনেক বেশি শক খায় জিনা। অন্যদিকে জেজেকে দেখানো হয়, যে শুনে অনেক বেশি খুশি হয়, কিন্তু জেজের অ্যাসিস্ট্যান্ট বলে যে যতক্ষণ না আমরা লির লাশ দেখতে পাচ্ছি ততক্ষণ এটা বিশ্বাস করা উচিত না। তখন জেজে পেনিকে কল করে বলে যে সত্যিই কি লি মারা গিয়েছে। এটা শোনার পর পেনি বলে যে হ্যাঁ, লি মারা গিয়েছে আর লিয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি। এটা শোনার পর সে 32টা দাঁত বের করে হি হি করে হাসতে শুরু করে এবং বলে যে আমাকে মারার মতো এখন আর এই পৃথিবীতে কেউ নেই আর আমার লাইফ এখন সাকসেস। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা প্রত্যেকটি হসপিটালে গিয়ে আনআইডেন্টিফাই লাশগুলোকে দেখতে শুরু করে, কারণ তার বিশ্বাস হচ্ছিল না লি মারা গিয়েছে। অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই। এন্ড্রি জিনাকে এসে বলে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, কিন্তু তুমি এটা বিশ্বাস করে নাও যে লি মারা গিয়েছে, লি এখন আর বেঁচে নেই। এটা শোনার পর জিনা অনেক বেশি কান্না করে। এক পর্যায়ে এন্ড্রিকে জড়িয়ে ধরে কান্না করে জিনা। এইসব বসে বসে গাড়ি থেকে দেখছিল জেজের অনেক রাগ হয় এন্ড্রির উপর, কারণ এন্ড্রির জেজের কথা শুনতো না। এখন চলে আসুন নাতানের কাছে। নাতান অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবাইকে শাস্তি দিচ্ছিল, কারণ তার অভ্যাস হয়তো ছিল শাস্তি দেওয়ার, সে তো কোনো কাজই ভালোভাবে করতো না। চেয়ারম্যান বলে যে আমি ভেবেছিলাম আমার ছেলে নাতান হয়তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে গিয়ে সোজা হয়ে যাবে, কিন্তু এ তো এভাবেও সোজা হলো না, তুমি একে সাধারণ একজন এমপ্লয় বানিয়ে দাও। মজো বলে সমস্যা নেই স্যার, আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। চেয়ারম্যান বলে তুমি তাকে একজন বেস্ট এমপ্লয় বানিয়ে আমার কাছে নিয়ে আসো। মজো চলে যায় নাতানের কাছে। সে নাতানকে গিয়ে বলে যে তুমি এখন আর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হেড না, এখন তুমি একজন সাধারণ কর্মচারী। যেহেতু নাতানকে তার বাবার কাছে নিজেকে প্রমাণ করতে হবে, সেই অনুযায়ী সে সব কথা শুনে ফেলে মজো এখানে বলে যে তুমি এই পুরো ডিপার্টমেন্টটাকে পরিষ্কার করে রাখবে।
নাতান মুখে হ্যাঁ বললেও তার মনে মনে অনেক বেশি রাগ হয়, কিন্তু সে মজোকে কোনো কিছু বলতে পারে না, তার বাধ্য হয়ে কাজ করতেই হয়। অন্যদিকে আমরা জেজেকে দেখতে পাই ফ্রেডি ওই ফর্মুলাটিকে ডিগুট করে নিয়েছিল। এখানে অ্যান্ড্রি বলে আপনি কি নতুন কোম্পানি শুরু করতে যাচ্ছেন? জেজে বলে অবশ্যই, এখন আমি নতুন কোম্পানি শুরু করব, আর এটার ফর্মুলা দিয়ে ভ্যাকসিনটাই আমাদের হবে মেইন প্রোডাক্ট। অ্যান্ড্রি এখানে বলে যে আমি পার্টনারশিপ পেপারে কখন সাইন করব। জেজে বলে বাবা অপেক্ষা করো, কিছুদিন পরেই তুমি এটা পেয়ে যাবে, আর তোমাদের নেক্সট শেয়ার হোল্ডার মিটিংয়ে এই কাজটা করে নেব আমি। জেজের কথা বিশ্বাস করে অ্যান্ড্রি এখান থেকে চলে যায়। জেজে মনে মনে ভাবে যে তুমি বাবা আমার সাথে কি কি করেছো তুমি ভালো করে মনে রাখো, আমি তোমাকে নেক্সট শেয়ার হোল্ডার কখনোই বানাবো না। অন্যদিকে আমরা নাতানকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি কষ্ট করে কাজ করছিল আর সব কিছু বসে বসে মজো দেখছিল। যখনই নাতান মজোকে কোনো কিছু বলতে যাবে বা গালি দিতে যাবে, মজো চোখ খুলে বলে তুমি এখানে কি করছো? মজো বলে যে আমি ওই তো কাজ করছিলাম, আর কি করব। মজো উঠে ওই জায়গাগুলো হাত দিয়ে দেখতে থাকে। সে বলে যে এই জায়গাগুলো পরিষ্কার হয়নি, তুমি আবার পরিষ্কার করো। নাতানের অনেক রাগ হয়, সে রাগেও কিছু বলতে পারে না। তখনই তার ফোনে জেজের ফোন আসে। জেজের ফোন পেয়েই সে বুঝে যায় যে তাকে ভ্যাকসিনের ফর্মুলার জন্য কল করা হয়েছে। তখনই সে জেজের সাথে দেখা করতে চলে যায়। জেজে এখানে তাকে একটি ডিল সাইন করতে বলে এখানে তুমি আমার 50% শেয়ার হোল্ডার হিসেবে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিভাবে চাল চাললো জেজে। সে অ্যান্ড্রির পরিবর্তে এখানে নাতানকে তার সাথে পার্টনারশিপে যোগ করেছে। নাতান বলে এই ডিলটা আমরা কখন সাইন করব? যে বলে তোমাদের যে শেয়ার হোল্ডার মিটিংটা হবে ওই দিনই আমরা এটা সাইন করব। নাতান খুশি হয়ে তার মাকে এই নিউজটা দেয়। অন্যদিকে আমরা চেয়ারম্যানকে দেখতে পাই। চেয়ারম্যানের কাছে অ্যান্ড্রি এসে বলে যে বাবা কিছুদিন পর যে তার নতুন কোম্পানি শুরু করতে যাবে, আর এটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে। এই কোম্পানিতে আমি জেজের সাথে 50% শেয়ার হোল্ডার হিসেবে থাকবো। এটা শোনার পর এখানে সবাই চমকে যায়। অ্যান্ড্রি এখানে বলে যে বাবা আপনাকে চিন্তা করতে হবে না, আমি খুব ভালো করেই জানি যে আমাদের কি কি ক্ষতি করেছে বা সে আমাদের কোম্পানির সাথে কি করেছে, যার জন্য আমি বুঝে শুনেই সিদ্ধান্ত নিচ্ছি। চেয়ারম্যান বলে যেহেতু তুমি বুঝে শুনে সিদ্ধান্ত নিচ্ছ তাহলে তুমি তোমার মতো কাজ করো। চেয়ারম্যান বলে যে কি তোমাকে সত্যি পার্টনার বানাবে? নাতান বলে কি বলছো বাবা, 100% শিওর বানাবে। এটা শোনার পর চেয়ারম্যান বলে সমস্যা নেই, করো। তখন সে মজোকে প্রশ্ন করে যে মজো আমার সুপুত্র প্রথম ছেলে কই? তখন মজো বলে যে তাকে আমি একজন সাধারণ এমপ্লয়ি হিসেবে রেখেছি, শুধুমাত্র একজন সাধারণ এমপ্লয়। এটা শোনার পর চেয়ারম্যান বলে কি বলছো তুমি, এসব কেন করেছো? তখন মজো বলে যে স্যার আমি এটা করার আগে আপনাকে অনেকবার জিজ্ঞেস করেছি, প্লাস আপনি অনুমতি দিয়েছেন। তখন চেয়ারম্যান বলে হ্যাঁ ইদানিং আমি সব কথাই কেন জানি গুলিয়ে ফেলছি। এটা শোনার পর মজো অনেকটাই চমকে যায় এবং সে তার পিয়ের সাথে কথা বলে যে স্যার এখন কিভাবে এত কিছু বলতে পারে, স্যার তো আগে এত সহজে কোনো কিছু বলতো না, এবং এটা নিয়ে সে অনেক বেশি চিন্তিত থাকে। অন্যদিকে শেয়ার হোল্ডার মিটিংয়ে দেখানো হয় যেখানে নীলও এসেছিল। চেয়ারম্যান বলে নীলকে যে তোমার এখানে কিভাবে আসা হলো? চেয়ারম্যানের ওয়াইফ বলে যে আমি আমার সব শেয়ার আমার ভাইকে দিয়ে দিয়েছি, যার কারণে সে এখানে এসেছে। এটা শোনার পর চেয়ারম্যান বলে যে দেখে নিব কতদিন তোমাদের এই ভাই বোনের সম্পর্ক থাকে। চেয়ারম্যান অ্যান্ড্রিকে বলে যে কি তোমাকে 100% শেয়ার হোল্ডার বানাবে? অ্যান্ড্রি বলে 100% বানাবে বাবা। চেয়ারম্যান তখন স্টেজে উঠে বলতে শুরু করে আমরা একটি নতুন কোম্পানির সাথে আমাদের ডিল, সেই কোম্পানি ভ্যাকসিন নিয়ে কাজ করে। তখনই এন্ট্রি হয় জেজে এসে বলে যে আমি এই কোম্পানির সাথে নতুন ডিল করতে যাচ্ছি, আমার কোম্পানির প্রোডাক্ট হচ্ছে ভ্যাকসিন, আমি ভ্যাকসিনের ফর্মুলা অলরেডি পেয়ে গেছি, আমার নতুন পার্টনার হচ্ছে নাতান। আর এইটা শোনার পর অ্যান্ড্রি অনেক বেশি শক খেয়ে যায়। সে ভাবে যে এটা আমার সাথে কি হলো। নাতান কন্ট্রাক্ট সাইন করার জন্য উঠে দাঁড়ায়। তখনই আমরা দেখতে পাই যে চেয়ারম্যান বেহুশ হয়ে পড়ে যায়। চেয়ারম্যানকে দৌড়াদৌড়ি করে সবাই হসপিটালে নিয়ে যায়। এদিকে অ্যান্ড্রিকে কথা শোনাতে থাকে নাতান। তখনই এখানে চলে আসে চেয়ারম্যানের ওয়াইফ। চেয়ারম্যানের ওয়াইফও এসে তার বাগেরটা অ্যান্ড্রিকে এসে বলে যে আমি এখানে চেয়ারম্যানের ওয়াইফ, আমি সব সিদ্ধান্ত নিব, এবং সে তার বডিগার্ডদের বলে যে এই অসভ্য মহিলার ছেলেটাকে গাড় ধাক্কা দিয়ে বের করে দাও, এবং সে তেমনটাই হয়। বেচারা অ্যান্ড্রি মন খারাপ করে এসে ড্রিঙ্ক করে আর তার বাবার সাথে কাটানো সময়ের কথা চিন্তা করে। এখানে আমরা চেয়ারম্যানের ওয়াইফকে দেখতে পাই যার ভিতরে ক্ষমতার একটি অহংকার ঢুকে গিয়েছিল বা লুপ ঢুকে গিয়েছিল, যার কারণে সে অফিসে আসতে শুরু করে। তার সামনে সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, এটা তার অনেক পছন্দ হয়। সে তার ছেলে নাতানকে বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সব কিছু নিজের দখলে নিতে হবে, না হয় আমরা সমস্যায় পড়ে যাব। এখানে যেহেতু নাতানের সাথে মজোর একটি ভালো সম্পর্ক ছিল না, যার কারণে সে মজোর বিরুদ্ধে কিছু মিথ্যা অপবাদ লাগিয়ে দেয়। সে বলে যে কোম্পানির অনেকগুলো টাকা মজো হাতিয়ে নিয়েছে, আর কিছু মিথ্যা রিপোর্ট দেখিয়ে মজোকে কোম্পানি থেকে বের করে দেয়। মজো বলে যে এসব কিছু মিথ্যা।
তবে নাতান তো এইসব শোনার লোক ছিল না। সে মজুকে কোম্পানি থেকে বের করে দেয়। মজু অনেক অনেস্ট একজন পার্সন ছিল। সে তার জীবনের অনেকগুলো সময় ডোডো কোম্পানিকে দিয়েছে, যার কারণে তার মন খারাপ হয়। সে চিন্তা করে নাতান থেকে সে বদলা নিয়েই ছাড়বে। অন্যদিকে বসকে দেখানো হয় যে কিনা লিকে চায়না নিয়ে গিয়ে কিছু একটা ট্রিটমেন্ট করাচ্ছিল, কিন্তু লির হুঁশ ফিরে না। এখানে রশনি তার অনেক সেবা যত্ন করত। বস লিকে তার অংশীদার মানতে শুরু করে, যার কারণে সে অনেক বেশি কষ্ট পায়। অন্যদিকে আমরা এন্ড্রিকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিল। তার সাথে কথা বলতে আসে যে এন্ড্রিকে বলে যে আমি জানি তোমার অনেক রাগ হচ্ছে আমার উপর, কিন্তু কিছু করার নেই। তুমি যতক্ষণ না জিনাকে ছাড়ছো ততক্ষণ আমি তোমাকে কোনো পজিশন বা কোনো কিছুই দিব না। এন্ড্রি বলে আপনার কোনো পজিশন আমার প্রয়োজন নেই। যে বলে এন্ট্রি তুমি চিন্তা করে দেখো, 1 বছর পর আমার এবং নাতানের কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে। পরবর্তীতে আমি তোমাকে এই পজিশনটি দিয়ে দিব যদি তুমি জিনাকে ছেড়ে দাও। আর যদি তুমি কি জিনাকে না ছাড়ো তাহলে তুমি কোনো কিছুই পাবে না, তোমাকে আমি বরবাদ করে ছাড়বো। এন্ট্রি সব দিক থেকে চিন্তিত হয়ে সে ভাবে যে কি করবে। তখনই সে চিন্তা করে যে জিনার সাথে দেখা করবে। সে চলে যায় জিনার সাথে দেখা করতে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনা লিফলেট বিলাচ্ছিল, যেখানে লিয়ের নিখোঁজ হওয়ার নিউজ ছিল। জিনা সবাইকে বলতে শুরু করে যে আপনারা যদি কেউ এই ছেলেকে দেখতে পান তাহলে প্লিজ আমাকে নক করবেন বা এই নাম্বারে ফোন করবেন। তখন এখানে সে এন্ড্রিকে দেখে বলে যে তোমাকে কতবার বলেছি তুমি আমার রাস্তায় না আসতে। তখন এন্ড্রি বলে যে আমিও তোমাকে এটা বলার জন্যই এসেছি। আজ থেকে আমিও তোমার রাস্তায় আসবো না, তুমিও কোনোদিন আমার রাস্তায় এসো না। এখানে আমরা বুঝে যাই যে এন্ড্রি জেজের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছে। যে এন্ড্রির ফোনের জন্য অপেক্ষা করে। এখানে জেজের বডিগার্ড বলে আপনি কি এখনও এন্ড্রিকে বিশ্বাস করেন? তখন যে বলে যে নাতানের মতো সাপ থেকে এন্ড্রি অনেক গুণ ভালো, যার কারণে আমি এন্ড্রিকে বিশ্বাস করি। এখানে সাথে সাথে এন্ড্রির কল আসে। এন্ড্রি আর যে দেখা করে। এন্ড্রি বলে যে আপনি আমার সাথে কত বছরের ডিলস ফাইনাল করতে চান। এখানে যে বলে যে আমি যে বলে 3 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করতে চাই। এন্ড্রি বলে যে 3 বছর না, আপনি যদি আমার সাথে 10 বছরের জন্য কন্ট্রাক্ট সাইন করেন তাহলেই আমি রাজি আছি, আর না হয় আমি এখান থেকে আমেরিকা চলে যাব। যে বলে সমস্যা নেই, আমি তোমার সাথে 10 বছরের জন্যই সাইন করতে রাজি আছি। অন্যদিকে লিকে দেখানো হয় যে কিনা কুমায় ছিল। অন্যদিকে জিনা ল বুক পড়তে শুরু করে এবং এতে তাকে তার ফ্রেন্ড সাহায্য করে, কারণ সে জেজের কাছ থেকে বদলা নিতে চায়। এদিকে রোশনি এবং বসকে দেখানো হয়। রোশনি বলে যে আপনি কি লিয়ের হুঁশ ফেরার পর লিকে আপনার রাইট হ্যান্ড বানিয়ে দিবেন? বস বলে আমি এখন বুড়া হয়ে গিয়েছি, যার কারণে আমার রাইট হ্যান্ডের প্রয়োজন নেই, আমি লিকে অর্গানাইজেশনের মালিক বানিয়ে দিব। অন্যদিকে আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে এন্ড্রি কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তখন একটি লোক এসে বলে যে চলেন সিও সাহেব। তখন আমরা দেখতে পাই যে এন্ড্রি এখানের সিও হয়ে গিয়েছে এবং সে তার কোম্পানির জন্য অনেক ভাষণ দেয়। অন্যদিকে আমরা জিনাকে দেখতে পাই যে কিনা তার বন্ধুর সাথে মিলে ছোটোমোটো একটি ল অফিস খুলে নিয়েছে। জিনা বলে যে লি যদি বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। অন্যদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা 1 বছর ধরেও তার হোশ ফিরেনি। তার যে সেবা যত্ন করতো রোশনি যখন তার মুখ মুছে উঠছিল তখনই লি বলে যে পর্দাটা বন্ধ করে দাও, আমার সূর্যের আলো লাগছে চোখে। এটা শোনার পর রোশনি যখনই ঘুরে তাকায় এর মধ্যে দিয়েই এই পর্বটি শেষ করে দেওয়া হয়। আপনাদের যদি আমার এক্সপ্লেন ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।